মাত্র 150 দিনেই মানুষের আস্থা অর্জন করেছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ সব সেক্টরেই প্রাধান্য পাচ্ছে জনস্বার্থ। ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিতে জোর। নির্বাচনের ইশতেহার বাস্তবায়নের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদানের মাধ্যমে জনবান্ধব সরকার প্রমাণ করেছে যে এটি প্রকৃত অর্থেই সাধারণ মানুষের কল্যাণকামী ও অধিকার আদায়ের সরকার। সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি নিশ্চিত করতে যাচ্ছে যেখানে প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক সম্পর্ক গড়ে তুলতে পারি। একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ। 31 দফা নির্বাচনী ইশতেহার সেটি বাস্তবায়ন করছে একই সঙ্গে জুলাই সনদ, যেটি সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেভাবে বাস্তবায়ন করছে। দেশের স্বার্থেই চীনের সঙ্গে বন্ধুত্ব দরকার। করিডোরের সুযোগ কাজে লাগানোর তাগিদ তথ্যমন্ত্রীর। ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কে জোর স্থানীয় সরকার মন্ত্রীর। ক্ষমতায় গিয়ে গণভোটের রায় ভুলে গেছে বিএনপি। অভিযোগ জামায়াত আমিরের। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদের। শাটডাউন সফল করে জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহীদ হন মীর মুগ্ধ সহ 29 জন। এখনো তদন্তে আটকা 2000 মামলা। টানা এক সপ্তাহ ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে 38। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত। সংঘাত বন্ধে জাতিসংঘের প্রতি আহ্বান তেহরানের। এবং বিশ্বকাপের মেগা ফাইনালের আগে কৌশলে আর্জেন্টিনার স্পেন কোচ। প্রতিপক্ষকে সমীহ করলেন অধিনায়ক মেসি ও রদ্রি। তৃতীয় স্থানের জন্য রাতে লড়বে ফ্রান্স ইংল্যান্ড। ক্ষমতা গ্রহণের মাত্র 150 দিনেই মানুষের আস্থা অর্জন করেছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ সব খাতেই প্রাধান্য পাচ্ছে জনস্বার্থ। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করছে বলেও এ সময় জানিয়েছেন তিনি। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান প্রেস সচিব। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সরাসরি ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি শপথ নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বর্তমান সরকার, যার বয়স মাত্র 150 দিন। বর্তমান সরকারের 5 মাসের অগ্রযাত্রা ও নানা উদ্যোগের বিষয়বস্তু তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সরকার প্রধানের প্রেস উইং। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান প্রেস সচিব সালেহ শিবলি। সরকার যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল, সেই 31 দফা নির্বাচনী ইশতেহার সেটি বাস্তবায়ন করছে একই সঙ্গে জুলাই সনদ, যেটি সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেভাবে বাস্তবায়ন করছে। সুতরাং 31 দফা এবং জুলাই জাতীয় সনদ এগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ বিভিন্ন সেক্টরে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, খুব কম সময়ে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পেরেছে বর্তমান সরকার। এই অল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্ব গ্রহণের পর সরকার মূলত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সরকার জোর দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেফতার ও সমসাময়িক কয়েকটা ধর্ষণ এবং হত্যাসহ বিভিন্ন মামলায় দ্রুত বিচারের নজির স্থাপনের কথাও জানান মাহাদি আমিন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 19 দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নতুন নজির স্থাপিত হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আদালতে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকার কাছে প্রত্যর্পণের যে বিষয় সেটি প্রক্রিয়াধীন। সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি নিশ্চিত করতে যাচ্ছে যেখানে প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক সম্পর্ক গড়ে তুলতে পারি। জনগণের অধিকার রক্ষার মাধ্যমে তাদের স্বস্তিতে রাখাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার। ইটভাটার দূষণ রোধ, যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং রাজধানী থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বায়ু দূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ বান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনে গুরুত্ব আরোপ করেন। রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ঢাকা সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাক সহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে গুরুত্ব দেন। রাজধানী আর অন্তত 50টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অটোমেটেড ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশও দেন প্রধানমন্ত্রী। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোয় জোর দিয়েছে সরকার। মিয়ানমার দিয়ে করিডোরের সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী। একই সঙ্গে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করায় জোর দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। চীনের সঙ্গে অর্থনৈতিক বহুপাক্ষিক সম্পর্কের নতুন যুগে এখন বাংলাদেশ। কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক কূটনীতিতে নজর এখন ঢাকার। সম্প্রতি রাষ্ট্রীয় সফরে চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে সই হয় 13টি সমঝোতা স্মারক। শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সমিতির আয়োজনে উঠে আসে প্রধানমন্ত্রীর চীন সফরের বিভিন্ন দিক। চীনা রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন ছাড়াও মিয়ানমারের মধ্য দিয়ে ত্রিদেশীয় করিডোর আঞ্চলিক যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে। চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই করিডোরের মাধ্যমে বাংলাদেশ চীন অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে। তথ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশ চীনের সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। দুই দেশের উন্নয়ন স্বার্থ, অর্থনীতি ও বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর করেছে প্রধানমন্ত্রীর চীন সফরে। রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচণ্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিয়ে অন্য যে যাই ব্যাখ্যা করুক না কেন, চীনের এই আগ্রহ এবং আমাদের এই প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের দুই দেশের বন্ধুত্বের স্ট্র্যাটেজিক ইউনিটি পয়েন্ট, মিউচুয়াল ইন্টারেস্টের পয়েন্ট। জাতীয় ও বাণিজ্যিক স্বার্থকে সামনে রেখে শুধু চীনের সঙ্গে নয়, ভারত, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কে জোর দেওয়ার তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের উদ্দেশ্য ছিল আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি। এই বিষয়টা আমি বিশ্বাস করি বলে আবারও বলছি যে আমরা নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এই কথাটা আমি আবার বললাম, কেউ কিছু মনে করলে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের দরকার। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে বহুমাত্রিক অংশীদারিত্বের উপর জোর দিচ্ছে সরকার। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। সরকারে গিয়ে গণভোটের রায় ভুলে গেছে বিএনপি। বরিশালে 11 দলের সমাবেশে এমন অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। একই সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও গণভ্যুত্থানের পথ বেছে নেবে জনগণ। সুমন হাসানের ছবিতে অপূর্ব রিপোর্ট। জুলাই সনদ কার্যকর ও গণভোটের গণরায় বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে বিভাগওয়ারি সমাবেশ করেছে 11 দলীয় জোট। আমরা
সমাবেশে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি গণ অভ্যুত্থান হবে। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচি দেই নাই, কিন্তু যে কোনো সময়ে সেই ধরনের কর্মসূচি দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। বিএনপির বিরুদ্ধে জুলাই সনদ নিয়ে প্রতারণার অভিযোগ তোলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার। বলেছেন গণভোটে হ্যাঁ বলুন, আমরা বলেছি গণভোটে হ্যাঁ বলুন, কিন্তু হ্যাঁ যখন বিজয়ী হলো, যেভাবেই হোক মেকানিজম করে তারা যখন ক্ষমতায় চলে গেলেন, তখন হাটা তারা ভুলে গেলেন। আপনারা দামি ফেসিবাদ হতে পারবেন, আসল ফেসিবাদকেই জনগণ পাত্তা দেয় নাই। দামি ফেসিবাদ আবার কিসের? ফেসিবাদ যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটছেন। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 25শে জুলাই সিলেটে শেষ হচ্ছে 11 দলের বিভাগীয় সমাবেশ। মাঝে একজন অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রক্তাক্ত জুলাইয়ের অন্যতম বাক বদলের দিন 18 জুলাই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে দেওয়ার পর আন্দোলন এগিয়ে নেওয়া নিয়ে যখন অনিশ্চয়তা, তখন 24-এর এই দিনে ঝাঁকে ঝাঁকে রাজপথে নেমে আসেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। দৃঢ়তার সঙ্গে সফল করেন শাটডাউন কর্মসূচি। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে শহীদ হন মীর মুগ্ধ সহ 29 জন, আহত হন অন্তত 3000 মানুষ। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে কি ঘটেছিল জানাচ্ছেন হাসান ওয়ালি। এক অভূতপূর্ব দৃশ্য। সচরাচর যাদেরকে মনে করা হয় রাজনীতি কিংবা রাজপথ বিমুখ, সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই রাজপথে। মৃত্যু পরোয়া না করেই ভাইয়ের খুনের বিচার আর বৈষম্য নিরসনে এসব শিক্ষার্থীরা রাখেন দৃপ্ত উচ্চারণ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধে যখন আন্দোলন অনেকটা স্থিমিত, তখন স্ফুলিঙ্গের মতো নেমে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীরা। ভিসি চত্বরে শিক্ষার্থীদের উপরে হামলা হলো, আবু সাইদ ভাইকে হত্যা করা হলো। এটা যেহেতু আমার ভাইয়ের হত্যার দাবি, বিচারের দাবি, তো সেই জায়গা থেকে তার জন্য আমাদের নেমে আসা উচিত। পুলিশের সাথে আমাদের মুখোমুখি সংঘর্ষ হয়, ওরা আমাদের ওপেন রাইফেল দিয়ে গুলি করে। আমরা হাঁটি হাঁটি পাপা করে একটু সামনে আগাই, কিন্তু আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াই নাই। 24-এর 18 জুলাই শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কানাডিয়ান ইউনিভার্সিটির ভবনে ঢুকে পড়ে কয়েকজন পুলিশ সদস্য। ভবনের ভেতর থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেল নিক্ষেপ করে তারা। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘিরে ফেলে পুরো ভবনটি। পরে বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে হেলিকপ্টার দিয়ে 60 জন পুলিশ সদস্যকে উদ্ধার করে র্যাব। রামপুরা নতুন বাজার প্রগতি সরণি এলাকায় প্রতিরোধ করে তোলে শিক্ষার্থীরা। আমার মতনই একজন ভাই যাকে গুলি করা হচ্ছে, সে শহীদ হচ্ছে কিংবা গ্রেপ্তার করা হচ্ছে, এই অন্যায় দেখে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে থেমে থাকতে পারে নাই। 18 তারিখে ব্যাপক প্রতিরোধ যে আমরা করতে পেরেছি, সেই জায়গায় আমরা আমাদের দলের হাইকমান্ডের নির্দেশে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আমাদের যে সাংগঠনিক নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কে আমরা কাজে লাগিয়েছি। এদিন গোটা দেশ পরিণত হয় এক মৃত্যুপুরীতে। পুরো জাতি নেমে আসে এক কাতারে। শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে সাড়া দিয়ে মাঠে নামে 47 জেলার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ঘরে বসে থাকেনি স্কুল কলেজের শিশুরাও। এদিকে শাটডাউন ঠেকাতে সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে মীর মাহফুজুর রহমান মুগ্ধ 29 জন শহীদ হন, আহত হন অন্তত 3000। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয় সরকার, কিন্তু আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো সংলাপ নয়। রাতেও জরুরি সংবাদ সম্মেলন ডাকে আওয়ামী লীগ। আন্দোলন বিএনপি জামাতের। এদিকে রাত 9টার দিকে সারা দেশের সব ধরনের ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেয় সরকার। গুজব ঠেকাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানায় তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল। দিনভর চলমান সংঘর্ষের রেশ ছিল গভীর রাত পর্যন্ত। শনির আখড়ার কাজলা সাইনবোর্ড সহ বিভিন্ন এলাকার সড়কে রাতভর আগুন জ্বলতে থাকে।
এদিন শিক্ষার্থীদের তরফ থেকে সন্তানদের পাশে অভিভাবকদেরও মাঠে আসার আহ্বান জানানো হয়। পরিকল্পনা হয় শক্তি দ্বিগুণ করে মাঠে নামার। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সেই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসে তারা কিন্তু এই দাবির যে নির্যাতিত ভাইদের পাশে কিন্তু বোনদের পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। জুলাইয়ের শুরু থেকেই ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিতে সম্পৃক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে থাকলেও 18 জুলাইয়ের মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে নেমে আসেন সাধারণ শিক্ষার্থীরা। শহীদ আবু সাঈদ আর অসীমদের রক্তের বদলা নিতে 24 আর 18 জুলাই রাজপথে নেমে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রামপুরা, নতুন বাজার, প্রগতি সরণি কিংবা উত্তরা, পুরো এলাকা জুড়ে বুলেট উপেক্ষা করে বৈষম্যের বিরুদ্ধে আপোষহীন ছিলেন এসব শিক্ষার্থীরা। সেই অদম্য সাহস আর এক সাগর রক্তের বিনিময়ে বাংলার বুকে নেমে আসে 36 জুলাই। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে। খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের 16টি জলকপাট। এলাকাবাসীর স্বস্তি। পানি উন্নয়ন বোর্ড নয়, এখন থেকে স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফাইনালের লড়াইয়ে নামার আগে এক মঞ্চে দুই ফাইনালিস্ট দলের অধিনায়ক। নিউ ইয়র্কের ফ্যানাটিক্স ফেস্টে বসল বিশ্ব ক্রীড়াঙ্গনের রথী মহারথীদের মিলন মেলা, যেখানে ফাইনালের আগে প্রতিপক্ষ নিয়ে সমীহ করলেন দুই দলের অধিনায়ক লিওনেল মেসি ও রদ্রি। যুক্তরাষ্ট্র থেকে সেই আয়োজনের বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। বিশ্বকাপ ফাইনালের আগে এ যেন প্রি শো। এক মঞ্চে দুই ফাইনালিস্ট দলের কোচ ও অধিনায়ক। সকারের দেশে ফুটবল বিশ্বকাপ পেয়েছে ভিন্ন মাত্রা। উত্তর আমেরিকার ক্রীড়াঙ্গনের রথী মহারথীদের মিলন মেলা বসে নিউ ইয়র্কে, আর সেখানেই $1 মিলিয়ন সেলফিতে সব কিংবদন্তিরা। বিশ্বকাপ ফাইনালের আগে দর্শকদের সামনে উপস্থিত মেসি, রদ্রি, এমি মার্টিনেজরা ছিলেন এনএফএল বা আমেরিকান ফুটবলের কিংবদন্তি টম ব্র্যাডি, এনবিএ লেজেন্ড হিউস্টন রকেটসের পাওয়ার ফরওয়ার্ড কেভিন ডুরান্ট। উপস্থাপনাতেও ছিল চমক। ইংল্যান্ডের ফুটবল কিংবদন্তি রিও ফার্ডিনান্ডের সঙ্গে ছিলেন টেনিসের ইতিহাসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ। নিউ ইয়র্কে ফ্যানাটিক্স ফেস্টের অংশ হিসেবে এই আয়োজন করে ফিফা, যেখানে সাংবাদিকদের পরিবর্তে ব্র্যাডি, জোকোভিচ, ডুরান্টরা প্রশ্ন করেন মেসি, রদ্রি, এমি মার্টিনেজদের। বিশ্বকাপ ফাইনালের আগে আবারও আলোচনায় প্রায় 19 বছর আগের ইয়ামাল ও মেসির এই ছবি। টম ব্র্যাডি মেসির কাছে জানতে চান সেই ছবির কথা। এটা সত্যি একটি অসাধারণ ছবি। সে যখন শিশু তখন আমি তার সঙ্গে একটা ছবি তুলেছি, আর এখন বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়াটা অবিশ্বাস্য। সে এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার সাফল্য কামনা করি। লামিন অসাধারণ খেলোয়াড়। আমি ওর খেলা খুব কাছ থেকে দেখেছি। মাত্র 19 বছর বয়সেই ও বিশ্ব ফুটবলের তারকা। ওর সামনে এখন ইতিহাস গড়ার দারুণ সুযোগ। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন এবার অন্তত সেটা করতে না পারে। অনুষ্ঠানে কথা বলেন স্পেনের অধিনায়ক রদ্রি। প্রতিপক্ষ অধিনায়ককে নিয়ে প্রশংসা করলেন ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। মেসি কেমন মানের খেলোয়াড় বা আর্জেন্টিনার কাছে তার গুরুত্ব কতটা তা আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। মেসি এমন একজন খেলোয়াড় যিনি জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে কাতার বিশ্বকাপ জিতিয়েছেন এবং এবার ফাইনালে নিয়ে এসেছেন। আর্জেন্টিনা মানেই কেবল মেসি নন, শীর্ষ খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ দল তারা। তাই শুধু মেসি না, ফাইনালে অন্য খেলোয়াড়দের কথাও আমাদের বিবেচনায় রাখতে হবে। পুরো বিশ্বকাপ জুড়ে কোনো ম্যাচের আগে গণমাধ্যমে কথা বলেননি মেসি। ফাইনালের আগে সেই রীতি ভাঙলেন আর্জেন্টাইন অধিনায়ক। দর্শকরা সাক্ষী হলো অবিস্মরণীয় এক অভিজ্ঞতার। ফিফা বিশ্বকাপের শুরু থেকেই ছিল নানা ধরনের সমালোচনা, টিকিটের উচ্চমূল্য, একই সঙ্গে সমর্থকদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তি নিয়েও পোহাতে হয়েছে নানা ধরনের ঝক্কি ঝামেলা। আর ম্যাচগুলোতে রেফারিং নিয়ে অভিযোগ তো ছিলই। তবে সব সমালোচনা পেছনে ফেলে শেষটা রাঙানোর সব চেষ্টাই করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যার প্রমাণ আজ তারা দিল এই নিউ ইয়র্কে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। শুধু লিওনেল মেসি নয়, স্পেন চিন্তিত গোটা আর্জেন্টিনা ফুটবল দল নিয়েই। লিওকে সর্বকালের সেরা মানলেও আলবিসেলেস্তারা শুধু মেসি নির্ভর নয় বলেই মনে করেন স্পেনের
ব্যালন ডি'র জয়ী মিডফিল্ডার রদ্রি। তাই বেশ সাবধানী অবস্থানে লা রোহা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন এসএম ইকবাল। অন্যতম ফেভারিট হিসেবে বিশ্বকাপে এসেও প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্দের বিপক্ষে ড্র। এরপর স্পেনের সামর্থ্য নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। যদিও সমালোচকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে 16 বছর পর আবারও ফাইনালের মঞ্চে লা রোহা। দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে প্রতিপক্ষ যখন আর্জেন্টিনা, তখন স্নায়ুচাপ কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে লামিন ইয়ামালরা উঠতে থাকা ফ্রান্সকে যেভাবে মাটিতে নামিয়ে ফাইনাল নিশ্চিত করেছে, তাতে ফেভারিটের তকমা লুই দে লা ফুয়েন্তের শিষ্যদের গায়েই থাকবে, এটাও বলা যায়। যদিও এসব নিয়ে কথার লড়াই যেতে চান না স্প্যানিশ ফুটবলাররা। আসলে কে ফেভারিট আর কে না এটা ম্যাটার করে না খুব একটা। দিন শেষে পারফর্ম করাটা জরুরি। আর্জেন্টিনা দারুণ একটা দল, আমরাও ভালো ছন্দে আছি। আমার কাছে মনে হয় দারুণ একটা ম্যাচ হবে। ফাইনাল যেহেতু, তাই স্নায়ুচাপ কাজ করবে। প্রতিপক্ষের পাশাপাশি এই দিকেও দৃষ্টি রাখতে হবে আমাদের। শুরুর দিকে আর্জেন্টিনা দলটাকে মোটামুটি একাই টেনেছেন লিওনেল মেসি, এখনো টানছেন। তবে গেল কয়েক ম্যাচের চিত্র বলছে দলটা এলএম10 নির্ভর হলেও বাকিরা বদলে দিচ্ছে দৃশ্যপট। আর তাই শুধু মেসিকে নিয়ে নয়, বরং গোটা আর্জেন্টিনা দলকেই সমীহের চোখে দেখছে স্পেন। মেসি সর্বকালের সেরা ফুটবলার, তবে আর্জেন্টিনা শুধু মেসি নির্ভর নয়, তাদের দলে দারুণ কিছু ফুটবলার আছে। একটা দল হয়ে উঠে কি করা যায় সেই দৃষ্টান্ত স্থাপন করেছে আর্জেন্টিনা। সুতরাং আমাদের আরো সাবধানী হতে হবে। প্রতিপক্ষের প্রতি পূর্ণ সম্মান আছে, তবে এটা ঠিক আমরাও জিততে চাই। এবারই প্রথম র্যাঙ্কিং এর শীর্ষ দুই দল নিয়ে বিশ্বকাপ ফাইনাল, যেখানে আর্জেন্টিনা টপ করলেও স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা অনেকের কাছে বেশি। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের শিরোপা কাদের জার্সিতে তারকার সংখ্যা বাড়াবে, সেটা জানতে অল্প কিছুক্ষণের জন্য অপেক্ষায় থাকতেই হচ্ছে। এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। টানা বৃষ্টি উজানের ঢলে বেড়েছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি। এতে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এজন্য খুলে দেওয়া হয়েছে বাঁধের 16টি জল কপাট। হ্রদের পানি নিষ্কাশন শুরু হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী। খুলে দেওয়া হলো বাঁধের 16টি জল কপাট। প্রবল বেগে পানি আছড়ে পড়ছে কর্ণফুলীর বুকে। কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতেই এভাবে ছাড়া হচ্ছে পানি। গত এক সপ্তাহের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানি হ্রদের সর্বোচ্চ ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছেছে। পাশাপাশি বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এজন্য বাঁধের নিরাপত্তা ও মানুষের ক্ষয়ক্ষতি রোধে প্রতি বছরের মতো এবারও ছাড়া হলো পানি। মানুষের ক্ষতি হওয়ার আগে সারা দেওয়া এটাই ভালো। আমার সুবিধা হয়েছে, যত সুবিধা হয়েছে। এই অতিরিক্ত যদি পানি না ছাড়ে, এই উদ্যোগটা যদি নেওয়া না হয়, তাহলে আমাদের জনগণের বহুত মাল যান ক্ষয়ক্ষতি হচ্ছে। আগাম পানি ছাড়ার কারণে উজান ও ভাটির বাসিন্দারা উপকৃত হবে বলছে কর্তৃপক্ষ। 6 ইঞ্চি খুলে দিচ্ছি, তার মানে আপ স্টিম এবং ডাউন স্টিম এই দুই এলাকার লোকজনই উপকৃত হবে। তাদের কষ্টের কথা চিন্তা করে আমি আর্লিতে স্পিলে অপারেট করছি। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য মতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। এছাড়াও 5টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য ছাড়া হচ্ছে 90,000 কিউসেক পানি। সময় সংবাদ, রাঙ্গামাটি। সন্ধ্যার সময় আরও থাকছে। কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, প্রাণ গেল 2 জনের, আহত 1। এলাকায় থমথমে পরিস্থিতি। নরসিংদীতে ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্তা নিহত। পানি উন্নয়ন বোর্ড নয়, এখন থেকে স্থানীয় প্রশাসন স্লুইস গেট দেখবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। উপকূলীয় এলাকার মানুষের জানমাল প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে পেকো উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে 100 ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেছেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়ক সহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। উপকূলীয় এলাকার মধ্যে এই সমস্ত বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলো থাকেই। আমাদের যে সমস্ত করণীয় তা হচ্ছে আমরা বেড়িবাঁধগুলো যাতে মোটামুটি একটা শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করে
মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়। আমরা এখন অনুশাসন জারি করেছি যে পানি উন্নয়ন বোর্ড কোনো রকমের কোনো সুইচ গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না। এগুলো স্থানীয় প্রশাসন, টিএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা রক্ষণাবেক্ষণ করবে, যাতে করে স্থানীয়ভাবে লোকজন ক্ষতিগ্রস্ত না হয়। আগামী মাসে পরীক্ষামূলকভাবে উদ্বোধন হচ্ছে প্রবাসী কার্ড। এর আওতায় মিলবে 10টি বিশেষ সুবিধা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তথ্য জানানো হয়। প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক প্রণোদনা এবং আন্তর্জাতিক ব্যাংকিং ও পেমেন্ট সুবিধা নিশ্চিত করতেই চালু হচ্ছে প্রবাসী কার্ড। এর মাধ্যমে বিমানবন্দরে বিশেষ ইমিগ্রেশন বুথ ও লাউঞ্জ সুবিধা, মিট অ্যান্ড গ্রিট সেবা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ের ছাড়, চিকিৎসা সেবা বিশেষ সুবিধা, মৃত্যুর পর বিনা খরচে মরদেহ দেশে আনা, পুনর্বাসন ও বিমা সুবিধা সহ জমি নিবন্ধন, বিনিয়োগ, ব্যাংকিং ও সরকারি সেবায় অগ্রাধিকার মিলবে। ডিসেম্বরের মধ্যে 50,000 এবং আগামী বছরের জুনের মধ্যে 2 লাখ কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তৃণমূলে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে 3 জেলার দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, দলকে আরও শক্তিশালী করা এবং তৃণমূলের কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। রাজধানীর মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি ও তার সহযোগীকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে সংবাদ সম্মেলনে 4 সহযোগী সহ তার গ্রেফতারের কথা জানায় পুলিশ। উদ্ধার করা হয়েছে কয়েকটি বিদেশি অস্ত্র। এদিকে ঢাকায় আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রি নিয়ে অনলাইন প্রতারণার দায়ে একজনকে গ্রেফতার করেছে সিআইডি। এছাড়াও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মোহাম্মদপুরের আদাবর থেকে গ্রেফতার হয়েছেন ইউসুফ গ্রুপের 3 সদস্য নয়ন, ইয়াসিন ও শাকিল। গত কয়েক মাস ধরে রাজধানীর মতিঝিল এলাকায় হত্যাচেষ্টা সহ বিভিন্ন জায়গায় অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় জড়িতদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসব অপরাধের সঙ্গে জড়িতদের ধরতে মাঠে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বেশিরভাগ অপরাধের সঙ্গে জড়িত মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি ও তার সহযোগীরা। শুক্রবার অভিযান চালিয়ে বাপ্পি সহ তার 5 সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 3টি বিদেশি অস্ত্র। পুলিশ জানায়, বাপ্পির বিরুদ্ধে রয়েছে রাজধানীর কয়েকটি থানায় 7টির মতো মামলা। বাপ্পি এবং রিজন ওনারা স্বীকার করেন যে বাপ্পির অফিসে তাদের এই যে শুটিং ইনসিডেন্ট বা বিভিন্ন চাঁদাবাজির যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে ওখানে তাদের অস্ত্র আছে। এদিকে ঢাকায় আয়োজিত পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলামের কনসার্টকে কেন্দ্র করে অনলাইনে ভুয়া টিকিট বিক্রির নামে প্রতারণার দায়ে বখতিয়ার আবিদ খান নামে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। টানা 7ম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 7 জন নিহত হয়েছেন। পেন্টাগন বলছে, তেহরানের সামরিক সক্ষমতা গড়িয়ে দেয়াই এবারের লক্ষ্য। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে মার্কিন হামলায় শুক্রবার পর্যন্ত অন্তত 38 জন নিহত এবং 400 জনেরও বেশি আহত হয়েছেন। আর 2-3 দিন আঘাত হানলে পূর্ণ মাত্রার আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বেসামরিক অবকাঠামোর ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মাত্র 150 দিনেই আস্থা অর্জন করেছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ সব সেক্টরেই প্রাধান্য পাচ্ছে জনস্বার্থ। ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিতে জোর। দেশের স্বার্থেই চীনের সঙ্গে বন্ধুত্ব দরকার। করিডোরের সুযোগ কাজে লাগানোর তাগিদ তথ্যমন্ত্রীর। ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কে জোর স্থানীয় সরকার মন্ত্রীর। এবং বিশ্বকাপের মেগা ফাইনালের আগে কৌশলে আর্জেন্টিনার স্পেন কোচ প্রতিপক্ষকে সমীহ করলেন অধিনায়ক মেসি, রদ্রি। তৃতীয় স্থানের জন্য রাতে লড়বে ফ্রান্স, ইংল্যান্ড। এই ছিল সন্ধ্যার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। আর এরপর জনপদের সময় নিয়ে আবারও আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।